ননদকে দেখতে এসে অজান্তেই প্রফেসর শেখ শিয়াদাত শাহরিয়ার চোখ আটকে যায় তার বিধবা ভাবির দিকে। শিয়াদাত নিজেকে সামলাতে চায়, কিন্তু তার চোখ দুটো অজান্তেই বারবার ঘুরে যায় বিধবা সুপ্রভার দিকে। ভার্সিটির সব থেকে সুদর্শন প্রফেসর শেখ শিয়াদাত শাহরিয়ার। তার সুন্দর ও মার্জিত চেহারা, গেটআপ, গম্ভীর কণ্ঠস্বর, অ্যাটিটিউডের জন্য অল্প কিছু দিনের মধ্যেই তরুণীদের হার্টথ্রব হয়ে ওঠে সে। কিন্তু এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই শিয়াদাত শাহরিয়ার। ক্লাস চলাকালীন হোক বা অন্য সময়ে শিয়াদাত কখনোই মেয়েদের দিকে চোখ তুলে তাকিয়েও দেখেনি। এমনকি বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়াতেও তার ছিল অনেক অনীহা। কিন্তু মায়ের কাছে হার মানে সব দৃঢ়তা। মোহনা শেখের আবেগী ব্ল্যাকমেলে শেষমেশ তাকে আসতেই হয় চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ির একমাত্র কন্যা নোরা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠা, অহংকার, জেদ আর একরোখা স্বভাবের মেশে। বাইরে ঝলমলে রূপ, ভেতরে ধারালো কুৎসিত মন। অন্যদের মতো শিয়াদাত শাহরিয়ার তারও ক্রাশ। নোরা যখন জানতে পারে শিয়াদাত তাকে দেখতে আসছে, তখন আনন্দে শরীর কেঁপে ওঠে তার। সে 1 মিনিটও বিলম্ব না করে পার্লারে চলে যায়। প্রায় 3 ঘন্টা ধরে আয়নার সামনে নিজেকে ভেঙে গড়ে নতুন এক রূপে সাজিয়ে তোলে। আয়নায় নিজের রূপ দেখে নিজেই মোহিত হচ্ছে বারংবার। কিন্তু যার জন্য এত আয়োজন, সেই মানুষটা একটাবারও নোরার দিকে চোখ তুলেও তাকায়নি। তার দৃষ্টি নিবদ্ধ হয়েছে সাদামাটা সুতি 3 পিস পরিহিত সুপ্রভার দিকে। মুখে প্রসাধনীর লেশ মাত্র নেই, তবুও কত স্নিগ্ধ, কত মোহনীয় লাগছে। মনে হচ্ছে যেন সদ্য ফোটা গোলাপ। শিয়াদাত খুব বেশি সময় তাকিয়ে থাকতে পারে না। কেমন যেন নেশা ধরে যায়। হৃদয়টা অচেনা কোনো তালে নেচে ওঠে। সুপ্রভার হাতে চায়ের ট্রে। একে একে সবাইকে চা দিয়ে শিয়াদাতের সামনে চায়ের কাপ এগিয়ে দেয় সে। কিন্তু শিয়াদাতের সেদিকে কোনোই খেয়াল নেই। তার দৃষ্টি আটকে যায় সুপ্রভার হরিণীর ন্যায় কাজল কালো চোখ দুটোর গভীর খাদে। ভীত হরিণীর চোখ যেমন সুন্দর হয়, তেমনি তার সামনে দাঁড়িয়ে থাকা ভীত তরুণী চোখ দুটো ভয়ঙ্কর সুন্দর লাগছে। যে মানুষটা সারা জীবন নৈতিকতার কাঠিন্যে নিজেকে বেঁধে রেখেছে, যে প্রফেসর কোনোদিন কোনো নারীর দিকে দৃষ্টির ঔদ্ধত্য দেখায়নি, আজ সেই প্রফেসর নির্লজ্জের মতো একটা বিধবা মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। একজন প্রফেসরের এমন নির্লজ্জতা বেমানান। তবুও শিয়াদাতের মন মানতে চায় না। তার ভেতরের মানুষটা বেহায়ার মতো সব নিয়ম ভেঙে চুপচাপ তাকিয়ে থাকে। সুপ্রভা দারুণ অস্বস্তির মধ্যে পড়ে যায়। এদিক ওদিক তাকিয়ে মৌনতা ভেঙে সুরেলা কণ্ঠে বলে, আপনার চা। শব্দটা শিয়াদাতের বুকের ভিতরে আছড়ে পড়ে। হঠাৎই সে সম্বিত ফিরে পায়, চোখ সরিয়ে নেয় অপরাধীর মতো। চায়ের কাপটা নিতে গিয়ে তার আঙ্গুল ছুঁয়ে যায় সুপ্রভার আঙ্গুলে। এক মুহূর্তের সেই স্পর্শেই শিয়াদাতের শরীরটা কেঁপে ওঠে। এত বছরের সংযম, নৈতিকতার পাঠ সব যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে যায়। সে পুনরায় সুপ্রভার দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ। প্রত্যুত্তরে সুপ্রভা কিছু বলে না, নিঃশব্দে কিচেনে চলে আসে। এতক্ষণে সবটাই নোটিস করছিল নোরা। শিয়াদাতের হাবভাব মোটেও সুবিধাজনক লাগছে না। সুপ্রভার দিকে অমন করে তাকানোর পেছনে নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে তার। বিরক্তিতে চোখ সরু হয়ে আসে নোরার। ইচ্ছে করে সুপ্রভার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু সে খুব ভালো করেই জানে এটা কখনোই সম্ভব না। তার বাবা মা সুপ্রভাকে বাড়াবাড়ি রকমের ভালোবাসেন। সুপ্রভাকে বাড়ি থেকে বের করার কথা বলে তারা নোরাকেই বাড়ি থেকে বের করে দিবেন। নোরা বার কয়েক শ্বাস নেয়। লজ্জা শরমের মাথা খেয়ে শিয়াদাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, আমাকে কেমন লাগছে স্যার? নোরার কথা শিয়াদাতের কর্ণগোচর হয় না। সে ঈশিতা চৌধুরীর দিকে তাকিয়ে ঋণ গলায় বলে, আন্টি, এইমাত্র যে মেয়েটা সবার হাতে চায়ের কাপ তুলে দিল, সে কে? ও সুপ্রভা, আমার বড় ছেলে নোমানের স্ত্রী, চৌধুরী বাড়ির বড় বউ। ঈশিতা চৌধুরীর কথা শুনে শিয়াদাতের মুখের রং ফিকে হয়ে আসে। পৃথিবীতে এত মেয়ে থাকতে অন্য কারো স্ত্রীর দিকে কেন চোখ গেল? প্রশ্নটা শিয়াদাত নিজেকেই ছুড়ে দেয়। বুকের ভেতর কোথাও যেন তীক্ষ্ণ একটা খোঁচা লাগে। লজ্জা, ঘৃণা, অনুতাপে সে নিঃশ্বাসটা চেপে ধরে। নিজের দৃষ্টিকে নিজের কাছে অপরাধী মনে হয়। শিয়াদাত তৎক্ষণাৎ চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আসার মনস্থির করে। ঠিক সেই মুহূর্তেই মোহনা শেখ বলে ওঠেন, নোমান তো আরো 5 মাস আগে মারা গিয়েছে, তাহলে শুধু শুধু মেয়েটাকে এ বাড়িতে রেখেছেন কেন? ছেলেটাই যখন থাকলো না, তখন ছেলের বউ দিয়ে কি হবে? মোহনা শেখের প্রশ্নে মুখটা পাংশুটের রূপ ধারণ করে ঈশিতা চৌধুরী, কিন্তু তার দাপট ভাঙে না, বরং তিনি আয়েশি ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দেন। তৃপ্তির ঢেকুর তুলে বলেন, আমি কথা দিয়ে কথা রাখতে জানি মোহনা। সুপ্রভাকে যখন চৌধুরী বাড়ির বউ করে নিয়ে আসি, তখন সুপ্রভার মৃত্যু পথযাত্রী বাবা
সুপ্রভাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সুপ্রভাকে সারা জীবন মাতৃস্নেহ দিয়ে আগলে রাখার। আমি আমার হাজবেন্ড দুজনের কেউই সুপ্রভাকে ছেলের বই নজরে দেখি না। ও আমার আরেক মেয়ে। নোরাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ভালোবাসি সুপ্রভাকে। আমার ছেলের হায়াত শেষ হয়ে গিয়েছিল বিধায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। তবে নোমান সুপ্রভাকে আমাদের জন্য রেখে গিয়েছে। আমরা সুপ্রভাকে বুক দিয়ে আগলে রেখেছি। সুপ্রভাকে নিয়ে আমাদের যখন কোনো সমস্যা নেই তখন আশেপাশের মানুষেরও সমস্যা থাকার কথা নয় মোহনা। ঈশিতা চৌধুরীর কথা শেষ হতেই ঘরটায় এক মুহূর্তের জন্য থমথমে নীরবতা নেমে আসে। মোহনা শেখের মুখের হাসিটা জমে যায়। চোখের দৃষ্টিতে যে কৌতূহল ছিল তা ধীরে ধীরে রূপ নেয় অপমানের তীক্ষ্ণ ছায়ায়। তিনি সোফার পিঠে হেলান দিয়ে বসেন। চায়ের কাপটা টেবিলে রাখার সময় শব্দটা অযথাই একটু বেশি জোরে হয়। গলার স্বরটা পূর্বের তুলনায় নরম হয়ে যায়। আমরা বরং কাজের কথায় আসি আপা। নোরামাকে আমার খুব পছন্দ হয়েছে। কি মিষ্টি দেখতে। ভাইজান তো এখনো আসলেন না। ভাইজান এলে এক্ষুনি বিয়ের দিনক্ষণ ঠিক করে রাখতাম। গুরুজনেরা বলেন শুভ কাজে দেরি করতে হয় না। মোহনা শেখের মুখের কথা মুখে থাকতেই আগমন ঘটে নোরার বাবা রৌনক চৌধুরী। তার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। মিটিং শেষ করে 1 মিনিটও বিলম্ব করেননি। গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন।